একটি বিপ্লব কিংবা অভ্যুত্থান সফল হওয়ার পরও কেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়? কেন বিপ্লবী নেতারা শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারে না? কেন তারা জনতার ক্রোধের শিকার হয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব বিংশ শতাব্দীর প্রথমার্ধে সংঘটিত রুশ বিপ্লবের মধ্য দিয়ে। রুশ বিপ্লব একক কোনো বিপ্লব নয়, তিনটি বিপ্লব একত্রে রুশ বিপ্লব হিসেবে পরিচিত। আপনি জানলে অবাক হবেন যে সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত রুশ বিপ্লবের প্রথম বিপ্লবটি ছিল একটি গণতান্ত্রিক বিপ্লব। রুশ বিপ্লবের প্রথম দুটি বিপ্লবী পক্ষ সফল হওয়ার পরও শাসন ক্ষমতায় গিয়ে পরিচয় দিয়েছিল চূড়ান্ত ব্যর্থতার। কিন্তু কেন জানতে ইচ্ছে হয় না? ইতিহাসের কি পুনরাবৃত্তি হয়? যদি হয়ে থাকে তবে সেটা কেমন হয়? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া কেন জরুরি? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সাল 1856, ক্রিমিয়া যুদ্ধে অটোমান ফ্রান্স এবং ইংল্যান্ড জোটের কাছে পরাজিত হয়ে রাশিয়ান সাম্রাজ্যের কোষাগার প্রায় খালি হয়ে গিয়েছিল। অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য শুরু হয় কৃষকদের উপর অমানবিক নির্যাতন। আবার এই দিকে ফ্রান্সে সংগঠিত ফরাসি বিপ্লবের ছোঁয়ায় ইউরোপে বিপ্লবের জোয়ার বইতে থাকে। এসব বিপ্লবের ফলে দেশে দেশে সামন্তবাদ ভেঙে ধনতন্ত্র বিকশিত হতে থাকে। ব্যতিক্রম ছিল না রাশিয়ান সাম্রাজ্য। সেখানে বেশ কিছু সংগঠন গড়ে ওঠে এবং সংগঠিত হয় ছোটখাটো বিপ্লব। এরপর রাশিয়ার শাসক জারের অত্যাচার আরও বেড়ে যায়। ভূমিদাস প্রথার বিরুদ্ধে বেশ কিছু বিদ্রোহের পর রাশিয়াতে পুঁজিবাদের বিকাশ শুরু হয়। পুঁজিবাদের বিকাশ হলেও রাশিয়ার দরিদ্র প্রজাদের ভাগ্য ফিরেনি। শিল্প কারখানায় নামমাত্র মজুরিতে দৈনিক 12-13 ঘন্টা খাটিয়ে নিত শ্রমিকদের। এই অল্প মজুরিতে জীবন ধারণের জন্য মালিকের দোকান থেকেই চড়া মূল্যে কিনে নিতে হতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। শেষ পর্যন্ত শ্রমিকদের কাছে অবশিষ্ট কিছুই থাকতো না। ফলে বাড়তে থাকে জন অসন্তোষ। আবারও দেখা দেয় বিদ্রোহ। এই সময় দরজায় কড়া নাড়ে প্রথম বিশ্বযুদ্ধ। রাশিয়ান সাম্রাজ্যের সিংহাসনে তখন জার দ্বিতীয় নিকোলাস। জার্মান জোটের বিরুদ্ধে যুদ্ধে নামে রাশিয়া। যুদ্ধ মানে বিপুল খরচ আর খাদ্য সংকট। ফলে রাশিয়ান সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। খাদ্য সংকট এতটাই প্রকট হয় যে এক পর্যায়ে রুটির দোকানে লম্বা লাইন, এমনকি রুটি পাওয়া নিয়ে মারামারি পর্যন্ত বেঁধে যেত। ফলে জনগণের মধ্যে যুদ্ধবিরোধী অবস্থান তৈরি হয়। 1917 সালের 8 মার্চ পেট্রোগ্রাডে সুতারকলের শ্রমিকরা রুটির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। সর্বত্র সাধারণ ধর্মঘট, যুদ্ধবিরোধী এবং জার শাসন বিরোধী স্লোগান উঠতে থাকে। জনগণের এই অবস্থানে সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। ফলে আন্দোলনকারীরা আরও উৎসাহিত হয়। জার নিকোলাস অনেক চেষ্টা করেও ব্যর্থ হন আন্দোলন ঠেকাতে। তার অনুগত সেনা কমান্ডার ব্যর্থ হয়েছিলেন আন্দোলনকারীদের কাছ থেকে পেট্রোগ্রাডের নিয়ন্ত্রণ নিতে। ফলে জার নিকোলাস জনগণের দাবির মুখে বাধ্য হন সিংহাসন ত্যাগ করতে। এর মাধ্যমে রাশিয়ায় অবসান ঘটে রোমানভ রাজবংশের শাসন। এটি ছিল রুশ বিপ্লবের প্রথম অধ্যায়, যা মার্চ বিপ্লব নামে পরিচিত। মার্চ বিপ্লব সফল হওয়ার পর মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্বে জাতীয় পরিষদ একটি অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার গঠন করে। জনগণ আশা করছিল নতুন সরকার তাদের খাদ্য সংকট দূর করবে, তাদের দুর্দশা বুঝবে। এই সরকার উদ্যোগ নিয়েছিল রাশিয়াতে একটি সাংসদীয় সরকার প্রতিষ্ঠার। তারা ভূমি সংস্কারের উদ্যোগ নিয়েছিল, ধর্ম, সংবাদপত্র এবং বাক স্বাধীনতা নিশ্চিত করেছিল। কিন্তু এই অস্থায়ী সরকার জনগণের পালস ধরতে পারেনি। সবচেয়ে জরুরি যে জিনিসটি প্রয়োজন সেটা তারা নিশ্চিত করতে পারেনি, অর্থাৎ খাদ্য সংকট মেটানো সম্ভব হয়নি। তারা জার্মানির সাথে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। যুদ্ধ চলাকালীন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবও ছিল না। এদিকে ভূমি সংস্কার সহ অন্যান্য কার্যক্রম হচ্ছিল ধীর গতিতে। অস্থায়ী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিল। ফলে এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহারের এক মহাসুযোগ হিসেবে দেখেছিল মার্ক্সবাদীরা। ওই সময় ভ্লাদিমির লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি মার্চ বিপ্লবকে বুর্জুয়া মধ্যবিত্ত শ্রেণীর সাফল্য আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের প্রতি শ্রমিক শ্রেণীর অসন্তোষ সৃষ্টি করেন। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ারও বিরোধিতা করেন, যার কারণে শ্রমিক শ্রেণী এবং সেনাবাহিনীকেও নিজ দলে টানতে খুব একটা বেগ পেতে হয়নি। তার উদ্দেশ্য ছিল বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে রূপান্তর করা। তাছাড়া অন্যান্য সমাজতান্ত্রিক নেতারাও মার্ক্সবাদকে রাশিয়ার জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচার করতে থাকে। ফলে রাশিয়ার বুদ্ধিজীবী শ্রেণী, কৃষক, শ্রমিক, এমনকি সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের কাছেও মার্ক্সবাদ পরিণত হয় এক ধরনের মুক্তির সনদে। তারা অস্থায়ী সরকারের নেতৃত্বে সংসদীয় সংস্কার ব্যবস্থায় আস্থা রাখার পরিবর্তে পুনরায় বিপ্লবের মাধ্যমে পরিবর্তনে আগ্রহী হয়ে ওঠেন। এই সময়ে অস্থায়ী সরকার কৃষকদের নানান দাবি দাওয়া পূরণে ব্যর্থ হলে কৃষকরা দলে দলে জমিদারদের ক্ষেত খামার লুট করতে থাকে, তাদের ভূসম্পত্তি দখল করতে থাকে। এমন পরিস্থিতিতে শ্রমিকরাও দলে দলে কৃষকদের সাথে যোগ দেয়। সৈন্যরাও কমান্ডারের আদেশ অমান্য করে এই আন্দোলনে যোগ দিতে থাকে।
ফলে পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে অস্থায়ী সরকার। এই সুযোগে সমাজতান্ত্রিক নেতা আলেকজান্ডার কেরেনস্কির নেতৃত্বে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা দখল করে। 1898 সালে গঠিত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মধ্যে দুটি দল ছিল। একটি ছিল নরমপন্থী সমাজতান্ত্রিক, যারা মেনশেভিক নামে পরিচিত, আরেকটি ছিল কট্টরপন্থী সমাজতান্ত্রিক, যারা বলশেভিক নামে পরিচিত। আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন মেনশেভিক দলের নেতা, অর্থাৎ রুশ বিপ্লবের দ্বিতীয় বিপ্লবটি সংগঠিত হয় মেনশেভিকদের দ্বারা। মেনশেভিক সরকার রাজনৈতিক এবং সামাজিক নানান সংস্কারে উদ্যোগী হয়েছিল। তারা শাসনতান্ত্রিক উপায়ে সংস্কার আনতে চেয়েছিল, কিন্তু এতে জনসাধারণের সমর্থন ছিল না। মেনশেভিক সরকারও কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারেনি। তাছাড়া যুদ্ধে রুশ বাহিনীর পরাজয় এবং জার্মান বাহিনীর রিগা অঞ্চল দখলের ফলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়। ফলে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক অনুসারী সৈন্যরা যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকৃতি জানায়। লেনিনের নেতৃত্বে বলশেভিক বাহিনী একের পর এক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ নিতে থাকে, অর্থাৎ সংগঠিত হয় রুশ বিপ্লবের তৃতীয় ধাপ অক্টোবর বিপ্লব। এই বিপ্লবকে বলশেভিক বিপ্লবও বলা হয়। অক্টোবর বিপ্লবে সফল হয় বলশেভিকরা। প্রথমবারের মতো শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা অধিষ্ঠিত হয় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায়। এই বিপ্লবের প্রচণ্ড আঘাতে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা কেঁপে উঠেছিল। পরবর্তীতে কি হয়েছিল সেটা নিয়ে না হয় অন্য ভিডিও আসবে, কিন্তু আপনি যদি রুশ বিপ্লবের এই তিনটি ধাপ খেয়াল করেন তাহলে স্পষ্টই বুঝতে পারবেন বিপ্লব পরবর্তী সরকারের ব্যর্থতার কারণ। মূল সমস্যাতে ফোকাস না করার কারণে বিপ্লবী নেতারাও ব্যর্থ নেতায় পরিণত হয়। তাছাড়া ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া প্রতিটি মানুষের একটি নিজস্ব এজেন্ডা থাকে। এই এজেন্ডা যখন জাতীয় স্বার্থের সাথে মিলবে না, তখন বিপ্লব পরবর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হবে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিল করবে অন্য কেউ।